ক্লাস 12 সেমেস্টার 3 ফিজিক্সের তড়িৎচুম্বকত্ব অধ্যায়ের একটা টপিক আজকে আলোচনা করব। যদিও ক্লাসটা পেইড ক্লাস, কোনো কারণবশত রেকর্ড হয়নি, আমি আলাদা করে এটাকে রেকর্ড করে দিচ্ছি। তড়িৎচুম্বকত্ব অধ্যায়ে তড়িৎচুম্বকত্ব অধ্যায়ের একটা পার্ট আলোচনা করতে যাচ্ছি আমি। তড়িৎচুম্বকত্ব অধ্যায়ে আমরা দেখেছিলাম, প্রথম দিকে পড়েছিলাম যে কোনো একটা পরিবাহী তার, সেই পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে এবং সে যদি কোনো একটা আশেপাশে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, তাহলে এর উপরে একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করে। পড়েছিলাম নিশ্চয়ই। এবং কোন দিকে কাজ করবে তারও আমরা কিছু রুলস দেখে নিয়েছিলাম। নর্থ পোল কোন দিকে ডিফ্লেক্ট হবে, এরকম কিছু নিয়ম শিখেছিলাম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আজকে আমরা দেখবো যে কোনো একটা চার্জ পার্টিকেল, কিউ চার্জ পার্টিকেল, মনে করো এরকম একটা আমি কিউ চার্জ পার্টিকেল নিয়ে নিয়েছি, ভি ভেলোসিটি নিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকে গেছে। মনে করো কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। ম্যাগনেটিক ফিল্ডের কোনো একটা ডাইরেকশন আছে, সাপোজ এই ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এবং তার সাথে থিটা অ্যাঙ্গেল করে এই কিউ চার্জটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করতে শুরু করেছে। তাহলে দেখা যাবে যে এই কিউ চার্জ পার্টিকেলটার ওপরও কিন্তু একটা ফোর্স কাজ করবে এবং সেই ফোর্সের যে ভ্যালুটা হয়, সেই ফোর্সের ভ্যালুটা হয় এইরকম, কিউ ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। আমি একেবারে ভেক্টরিক্যালি লিখে দিলাম, এফ ইকুয়াল টু কি হয়, কিউ ভি ক্রস বি। যদি আমি ভেক্টরটাকে সরিয়ে জাস্ট নিউমেরিক্যাল মানে ম্যাগনিটিউড চাই, তাহলে এরকম লিখবো, কিউ ভি বি সাইন থিটা, where theta is the angle between velocity and magnetic field. V and B এর মধ্যে যে অ্যাঙ্গেল, দ্যাট ইজ থিটা। তো ক্রস প্রোডাক্ট করতে গেলে তো সাইন থিটাই আছে। তো F ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। আশা করি বোঝাতে পারছি। এই পরিমাণ ফোর্স কাজ করবে একটা চার্জ পার্টিকেলের উপর যদি ভি ভেলোসিটি নিয়ে বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকে পড়ে। ঠিক আছে? এই যে ফোর্সটা কাজ করবে, এই ফোর্সটাকে আমরা বলে থাকি লোরেঞ্জ ফোর্স। কি বলে থাকি? লোরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স। লোরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স। যদি কোনো অঞ্চলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটোই থাকে, যদি কোনো অঞ্চলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটোই থাকে, তাহলে ওই চার্জ পার্টিকেলটার উপর দুটো ফোর্স কাজ করবে। একটা তড়িৎ ক্ষেত্র জনিত বল, যেটাকে আমরা কিউ ই দিয়ে পড়ে এসেছি ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারে। আরও একটা হচ্ছে কিউ ভি ক্রস বি, যেটা ম্যাগনেটিক ফোর্স আজকে আমরা জানলাম। এই দুই ধরনের ফোর্স কাজ করবে। এই যে এফ ফোর্সটা, এই ফোর্সের নাম হচ্ছে লোরেঞ্জ ফোর্স। এটাকে বলবো আমরা লোরেঞ্জ ফোর্স। এইটাকে বলবো আমরা লোরেঞ্জ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর এইটাকে বলবো আমরা লোরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স। লোরেঞ্জের নাম অনুসারে তিনি দিয়েছিলেন এই ফর্মুলাটা। তো এফ ইকুয়াল টু কিউ ভিভি সাইন থিটা, এটা হচ্ছে একটা চার্জ পার্টিকেল যদি ভি ভেলোসিটি নিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকে যায়, তাহলে তার উপরে এই পরিমাণ ফোর্স কাজ করবে। বুঝতে পারলো? আমি কিছু স্পেশাল কেস দেখিয়ে দিচ্ছি। কেস 1, যদি থিটাটা 0 ডিগ্রি হয়ে যায়, মানে ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো অ্যাঙ্গেল না থাকে, অর্থাৎ যে ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড আছে, যদি সেই ডাইরেকশনেই কোনো একটা চার্জ পার্টিকেল মুভ করে উইথ ভেলোসিটি ভি, তাহলে দেখো সাইন 0 ডিগ্রিটা হয়ে যাবে 0, তার মানে ফোর্স বিকামস 0। তার মানে তার উপর কিন্তু কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি থিটার জায়গায় 180 ডিগ্রি করে দিই, মানে ভেলোসিটি যদি অপোজিট ডাইরেকশনে হয় ম্যাগনেটিক ফিল্ডের সাথে, তাহলে সেই ক্ষেত্রেও সাইন 180 ডিগ্রি 0, তার মানে কিন্তু কোনো ফোর্স কাজ করবে না, অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স কিন্তু কাজ করবে না যদি ভি ভেলোসিটি আর বি দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়ে যায়। আশা করি বোঝাতে পারলো। কেস 2, কেস 1, কেস 2। কেস 2তে বলা হচ্ছে যদি ভি 0 হয়ে যায়। ভি 0 মানে কি? ভি 0 মানে হচ্ছে ভেলোসিটি 0, অর্থাৎ চার্জ পার্টিকেলটা মুভ করছে না, চার্জ পার্টিকেলটা রেস্টে আছে, মুভ করছে না ভি ভেলোসিটি নিয়ে, চার্জ পার্টিকেলটা রেস্টে আছে। যদি রেস্টে থাকে, তাহলে এইখানে ভি এর জায়গাতে 0 বসাও, কি পাওয়া যাবে? ফোর্স পাওয়া যাবে 0। তার মানে রেস্ট পার্টিকেল বা যদি কোনো চার্জ পার্টিকেল রেস্টে থাকে, তাহলে তার উপর কিন্তু কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না। ম্যাগনেটিক ফোর্স কখন কাজ করবে? যদি চার্জ পার্টিকেলটা মুভ করতে শুরু করে, তবেই তার উপরে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এবং তাতেও অ্যাঙ্গেল 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হওয়া যাবে না। ওকে, মনে থাকবে নিশ্চয়ই। ওকে, কেস 3, যদি থিটা 90 ডিগ্রি হয়, if theta becomes 90 degree, then sin theta will be 1. Sin theta 1 means maximum value, therefore f maximum পাওয়া যাবে এবং f maximum কি হবে? qvb। f maximum কি হবে? qvb। এটা হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স
কারণ সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1ই হতে পারে, তাই আমরা ম্যাক্সিমাম ফোর্স পাচ্ছি। তাহলে কোনো একটা ফ্রি চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে এবং তারপর যদি ম্যাক্সিমাম ফোর্স কাজ করাতে হয়, তাহলে অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি হতে হবে। কার কার মধ্যে অ্যাঙ্গেল? ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ড দুজনের মধ্যে অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি হতে হবে। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? কোনো সমস্যা নেই। এতক্ষণ পর্যন্ত আমি যেটা দেখালাম সেটা হচ্ছে যে কোনো একটা চার্জ পার্টিকেলের উপর ফোর্স কি পরিমাণ কাজ করবে, মানে ফোর্সের ভ্যালু দেখালাম। ফোর্সের ডাইরেকশন বলিনি এখনো। ফোর্স কোন দিকে কাজ করবে, ফোর্সের ডাইরেকশন বোঝানোর জন্য আমাদেরকে ইউজ করতে হবে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। খুব মন দিয়ে শুনতে হবে এই জায়গাটা, কারণ এটাকে আমরা বারবার ইউজ করব এবং ভিজুয়ালাইজ করতে হবে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম আছে তো, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, কিন্তু আমরা তো আর ফ্লেমিং এর বাম হাত পাবো না, আমরা নিজেদেরই বাম হাত দিয়ে করব। তো বাম হস্ত নিয়মে কি বলা হচ্ছে, এরকম বলা হচ্ছে যে আমাদের বাম হাতের, এই যে বাম হাত, ডান হাত নয় বাম হাত, বাম হাতের তিনটে আঙুল, কোন তিনটে আঙুল? বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা। আর এই দুটো আঙুলকে বাদ রেখেছি, এই দুটো আঙুল শুধু আংটি পরার কাজেই লাগবে, এই জন্য এই দুটো বাদ। বাকি এই তিনটে আঙুল দিয়ে আমরা কাজ করব, বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা। এই তিনটে আঙুলকে পরস্পরের সমকোণে রাখতে হবে। আমি অভিমুখ বের করার কথা বলছি, কিন্তু যে এই ফোর্সটা কোন দিকে কাজ করবে সেইটা বের করার জন্য এটা বুঝতে হবে। এই তিনটে আঙুলকে কিভাবে রাখতে হবে? পরস্পরের সমকোণে। দেখো আমি কবজি ঘুরিয়ে দিচ্ছি, কিন্তু এই তিনটে আঙুলের পজিশন চেঞ্জ করছি না, কখনো এরকম ওরকম করে দিচ্ছি না, কিন্তু ফিক্সড। তো এই তিনটে আঙুলকে ফিক্সড রাখতে হবে, আশা করি দেখাতে পারছি। এই তিনটে আঙুলকে ফিক্সড রাখতে হবে। এবার এই তিনটে আঙুলের মধ্যে, এই তিনটে আঙুলের মধ্যে এই যে তর্জনী, এই তর্জনীটাকে আমরা সবসময় রাখবো চৌম্বক ক্ষেত্রের দিকে। মধ্যমা, এই মধ্যমাটাকে রাখবো আমরা যেদিকে তড়িৎ প্রবাহিত হবে সেই ডাইরেকশনে, অথবা আমরা রাখবো কোন দিকে, যেদিকে চার্জ ফ্লো করবে সেই দিকটাতে। এবং এই বৃদ্ধাঙ্গুষ্ঠটা যেদিকে পড়বে সেই দিকটা তড়িৎ চৌম্বক বলের অভিমুখটাকে নির্দেশ করবে। আর একবার বলে দিচ্ছি, তর্জনীকে রাখবো চৌম্বক ক্ষেত্রের দিকে, মধ্যমাকে রাখবো যেই দিকে চার্জ ফ্লো করছে সেই দিকে অথবা তড়িৎ প্রবাহের দিকে, আর বাম এই বৃদ্ধাঙ্গুষ্ঠ যেই দিকে পড়বে সেইটা চৌম্বক বলের অভিমুখে নির্দেশ করবে। তাহলে আমি একটা এক্সাম্পল নিই, বেটার হয় এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করো, মনে করো এই অঞ্চলে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, এখানে দেখে নাও, এই অঞ্চলে চৌম্বক ক্ষেত্র কাজ করছে এইরকম ভাবে, এইরকম ভাবে। এইরকম চিহ্ন দেওয়ার অর্থ কি? এইরকম ভাবে ডট দিয়ে দেওয়ার অর্থটাই হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা হচ্ছে বোর্ডের সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, বাইরের দিকটা, বোর্ড থেকে বাইরের দিকে, মানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এইটা। বোঝাতে পারলাম? যদি কোনো জায়গাতে ক্রস সাইন থাকে তাহলে বুঝে নিতে হবে যে চৌম্বক ক্ষেত্র পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, বোর্ডের ভেতরের দিকে। এটা মনে রাখতে হবে, কিন্তু এটা প্রচলিত নিয়ম, সব জায়গাতে আমরা এরকম ইউজ করব। যদি পৃষ্ঠা সাপেক্ষে বাইরের দিকে বোঝাতে হয় লম্বভাবে তাহলে ডট দেবো, আর পৃষ্ঠা সাপেক্ষে যদি ভেতরের দিকে বোঝাতে হয় তাহলে আমরা কি করব? ক্রস দেবো। ওকে, এতদূর ক্লিয়ার? তো এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটা বোর্ডের রেসপেক্টে বাইরের দিকে আউটওয়ার্ড। এবং কোনো একটা চার্জ পার্টিকেল, ধরে নাও কিউ চার্জ পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে এইদিকে ঢুকলো, বলতে পারবে বি এবং ভি দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, মানে ভেলোসিটি আর চৌম্বক ক্ষেত্র দুজনের মধ্যে কোণ কত? ভেলোসিটি কাজ করছে এই দিকে, ভেলোসিটি কাজ করছে, ভেলোসিটি কাজ করছে এই দিকে, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই দিকে। তাহলে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এই ভেলোসিটি, এই চৌম্বক ক্ষেত্র, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আশা করি বোঝাতে পারছি, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তার মানে ফোর্স তো কিউ ভিবি কাজ করবে, এটা তো আমরা বুঝে গেছি, ম্যাক্সিমাম ফোর্স কাজ করবে। কিন্তু কোন দিকে কাজ করবে? তো তার জন্য আমি কি করব? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে কি করতে হবে? তর্জনীকে কোন দিকে রাখতে হবে? বোর্ড থেকে বাইরের দিকে। তো আমি তর্জনীকে এইভাবে রাখলাম। তোমাদেরকেও করতে হবে, তোমরাও করার চেষ্টা করো, কারণ প্রবলেম যখন আসবে নিজেকে ইউজ করতে হবে। এটা শুধুমাত্র বিবৃতি নয় যে মুখস্থ করবো, ক্লাস 10-এ জাস্ট মুখস্থ করে নিলে হতো, কিন্তু এখন আমাদেরকে এটাকে অ্যাপ্লাই করা শিখতে হবে। তো তর্জনীকে আমি রাখলাম দেখো বোর্ড থেকে বাইরের দিকে রেখে দিয়েছি। এবার আমি কবজি ঘুরাবো বা নিজে ঘুরে যাবো এদিক ওদিক, কিন্তু আমি এই আঙুলের তিনটে পজিশনকে কখনো চেঞ্জ করব না। তাহলে তর্জনীকে আমি বাইরের দিকে রাখলাম, মধ্যমাকে কোন দিকে রাখবো? যেদিকে চার্জ ফ্লো করছে, চার্জ তো ওইদিকে ফ্লো করছে, আমার মধ্যমা তো এইদিকে হয়ে গেছে, আমি হাতটাকে ঘুরিয়ে দিচ্ছি, দেখো বোঝাতে পারলাম? তর্জনী এইদিকে, মধ্যমা ওইদিকে, মানে যেদিকে চার্জ ফ্লো করছে চার্জ তো ওইদিকেই ফ্লো করছে, ওইদিকে। দেখো তো দেখতে পাচ্ছ কিনা, বোঝাতে পারছি কিনা? এই হচ্ছে তর্জনী, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিকে, মানে তোমাদের দিকে হচ্ছে এটা, মধ্যমাটা ওই দিকে হচ্ছে, আর বৃদ্ধাঙ্গুষ্ঠ কোন দিকে রেফার করছে? বৃদ্ধাঙ্গুষ্ঠ নিচের দিকে রেফার করছে। তার মানে এর উপরে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা অ্যাকচুয়ালি নিচের দিকে কাজ করছে, কিউ ভি বি,
এই পরিমাণ ফোর্স কাজ করছে নিচের দিকে। বোঝাতে পারলাম? লরেঞ্জ ফোর্স থেকে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি, আর ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? ডাইরেকশন পেয়ে যাচ্ছি। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে কি পেয়ে যাচ্ছি? ডাইরেকশন পেয়ে যাচ্ছি। আশা করি বোঝাতে পারলাম। এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল আমাদেরকে ইউজ করতে হবে। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করতে গিয়ে এই তিনটা আঙুলের পরিবর্তে অনেকে কেমন করে, এইরকম করে দেয়। এই ক্ষেত্রেও তিনটা আঙুল পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে মধ্যমা নয়, তর্জনীকে এরকমভাবে রাখতে হবে। কারোর দিকে যেমন আমরা আঙুল দেখাই ওই রকম ভাবে তর্জনী দিয়ে দেখাই, তো মধ্যমা দিয়ে তো দেখাবো না, তো তর্জনী দিয়ে এইরকম ভাবে আঙুল দেখাতে হবে। এইরকম ভাবে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটাকে ইউজ করতে হবে। বোঝাতে পারলাম আশা করি। এটা তোমরা নিজেরাও বাড়িতে বসে করবে, যখন আমি করাবো তখনও করবে, যখন প্রবলেমগুলো করাবো সেই মুহূর্তেও করবে। ওকে। আচ্ছা, এবার এইখান থেকে দেখো, এই যে আমরা এই বলের মানটা পড়লাম কিউভিবি, 1 মিনিট। হ্যাঁ, এই যে আমরা বলের মানটা পড়লাম কিউভিবি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে। দেখো এখান থেকে আমি সংজ্ঞা দিতে পারি। কিসের সংজ্ঞা দিতে পারি? কিসের সংজ্ঞা দিতে পারি? চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা দিতে পারি। চৌম্বক ক্ষেত্র বি। চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু লিখতে পারি এফ বাই কিউবি। পারি কি না? এফ বাই কিউবি লিখতে পারি তো। যেখানে এফ মানে ক্রিয়াশীল চৌম্বক বল, কিউ মানে চার্জ, আর ভি মানে হচ্ছে ভেলোসিটি। এখানে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি আছে, মাথায় রাখতে হবে, কারণ আমি সাইন থিটা লিখিনি, তার মানে সাইন 90 ডিগ্রি করেছি। তো সংজ্ঞাটা এরকম ভাবে দেবো যে কোনো একটা চার্জ পার্টিকেল, কিউ চার্জ পার্টিকেল, একক ধনাত্মক আধান। কিউ চার্জকে কি করে দিলাম? একক করে দিলাম। কোনো একটা একক ধনাত্মক আধান একক বেগে, 1 মিটার পার সেকেন্ড, একক বেগে, তাহলে এগুলো সব এক এক হয়ে গেল। 90 ডিগ্রি কোণে, তার মানে সাইন 90 ডিগ্রি হয়ে গেল। চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, যদি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে যে পরিমাণ ফোর্স বা যে পরিমাণ বল অনুভব করবে তাকেই বলবো আমরা চৌম্বক ক্ষেত্র। কি বলবো? একক পরিমাণ ফোর্স, একক পরিমাণ চার্জ একক বেগে 90 ডিগ্রি কোণে কোনো চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে যে পরিমাণ চৌম্বক বল কাজ করবে তাকেই আমরা বলবো চৌম্বক ক্ষেত্র, মানে 1 টেসলা বলবো। যেহেতু সবকিছুকে এক এক নিয়ে নিয়েছি, বোঝা গেল নিশ্চয়ই, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে তুমি দেখো চৌম্বক ক্ষেত্রের একক আমরা টেসলা পড়েছিলাম তো। যদি চৌম্বক ক্ষেত্রে একক টেসলা বলি, টেসলা মানে এদিকে ফোর্সের একক নিউটন হচ্ছে, চার্জের একক কুলম হচ্ছে, আর ভেলোসিটির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তার মানে বলতে পারি নিউটন পার কুলম পার মিটার ইন্টু সেকেন্ড। এটা মানে হচ্ছে টেসলা। এইটাকেই নাম দেওয়া হয়েছে টেসলা। টেসলার নাম অনুসারে, সায়েন্টিস্ট টেসলার নাম অনুসারে এইটাকেই নাম দেওয়া হয়েছে টেসলা। বোঝা গেল? আমি বলেছিলাম না যে টেসলা কোথা থেকে চলে আসলো, কিভাবে চলে আসলো, এককগুলো কি, মাত্রাগুলো কি, করাইনি প্রথম দিকে, মানে পেইড ক্লাসে আমি এগুলো করাইনি কোনো কিছু। বলেছিলাম যে পরের দিকে এই সমস্ত জিনিসগুলো আলোচনা হবে। তো এখন আলোচনা হবে, কারণ এখন ফর্মটা পেয়ে গেছি। এবার যদি তোমাকে এখান থেকে বলে যে চৌম্বক ক্ষেত্রের মাত্রা বের করো, দেখো আগে যা যা করেছি আমরা, বায়োসাভার্ট ল করেছি, অ্যাম্পিয়ার সার্কিটের ল করেছি, ওগুলো থেকে কিন্তু চৌম্বক ক্ষেত্রের মান সহজে বের করতে পারতাম না, চৌম্বক ক্ষেত্রের মাত্রা সহজে বের করতে পারতাম না। কিন্তু এখান থেকে চৌম্বক ক্ষেত্রের মাত্রা বের করে নিতে পারবো। কিভাবে? চৌম্বক ক্ষেত্রের মাত্রা, বি এর মাত্রা মানে হচ্ছে ফোর্সের মাত্রা ডিভাইডেড বাই চার্জের মাত্রা ইন্টু ভি এর মাত্রা। ফোর্সের মাত্রা সবার মুখস্থ, mlt-2, চার্জের মাত্রা আইটি, আর ভি এর মাত্রা হচ্ছে এলটি ইনভার্স। তো এগুলো তো মুখস্থ করার কোনো দরকার পড়েই না, এই যে ফর্মুলাটা জানি এখান থেকে বের করে নেবো। এই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বিষয়। বোঝাতে পারলাম? আচ্ছা, আরেকটা এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি আমি। চৌম্বক ক্ষেত্রে সিজিএস একক টেসলা, কিন্তু এসআই একক কি জানো? সরি, চৌম্বক ক্ষেত্রে এসআই একক টেসলা টেসলা, কিন্তু সিজিএস এককটা কি জানো? সিজিএস এককটা হচ্ছে গাউস। অর্থাৎ 1 টেসলা মানে হয় 10⁴ গাউস। এই রিলেশনটা জেনে রেখো, প্রবলেম সলভ করতে কাজে লাগবে। 1 টেসলা মানে আমি কি বললাম? 10⁴ গাউস। 1 টেসলা মানে কি বললাম? 10⁴ গাউস। ক্লিয়ার হয়েছে? এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই? যা বোর্ডে লেখা আছে একটু কপি করে নাও খাতাতে। এবার আমি দেখাবো যে একটা চার্জ পার্টিকেল যদি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করে, তাহলে সেই চার্জ পার্টিকেলটার অবস্থা কি হবে। চার্জ পার্টিকেলটার উপর ক্রিয়াশীল বলের মান জানি, চার্জ পার্টিকেলটার উপর বল কোন দিকে কাজ করবে সেটাও ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল ইউজ করে পেয়ে যাব। কিন্তু এখন আমি কি বের করতে চাইছি? এখন বের করতে চাইছি যে তার অবস্থাটা কি হবে, তার গতিপথটা কি হবে, সেই বিষয়টা এবার আমি দেখাবো। দেখো, মনে করো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। বলো দেখি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। বোর্ডের রেসপেক্টে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, বা যদি খাতার পৃষ্ঠায় আঁকি তাহলে খাতার পৃষ্ঠা রেসপেক্টে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, বাইরের দিকে। তো এইভাবে আমি এঁকে দিয়েছি। কোনো একটা চার্জ পার্টিকেল কিউকে উইথ ভেলোসিটি ভি আমি এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পাস করালাম, মুভ করালাম।
ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু লোরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স, এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। বারবার লিখবো এগুলো যাতে মুখস্থ হয়ে যায়। তার মানে এখান থেকে পাবো এফ কিউ ভি ভি সাইন থিটা। থিটা না করে আমি কি করবো, 90 ডিগ্রি করবো। কারণ কারণ ম্যাগনেটিক ফিল্ড আছে এইভাবে আর ভি আছে ওই দিকে, তাহলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। দ্যাট মিনস কিউ ভি ভি পরিমাণ ফোর্স তো কাজ করছে। এবার এই ফোর্সটা কোন দিকে কাজ করছে দেখো, এই পয়েন্টের কথা বলছি আমি। ধরুন এই পয়েন্টের নাম দিয়ে দিলাম এ বিন্দু। এ বিন্দুর কথা বলছি, এ বিন্দুতে কোন দিকে কাজ করবে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল অনুযায়ী তর্জনীকে কোন দিকে রাখবো, চৌম্বক ক্ষেত্রের দিকে, তার মানে বোর্ড থেকে বাইরের দিকে। এই হলো তর্জনী, এই দিকে রাখলাম। মধ্যমাকে কোন দিকে রাখবো, যেদিকে চার্জ যাচ্ছে, চার্জ তো ওই দিকে ফ্লো করছে, তাহলে মধ্যমাকে ঘুরিয়ে দিলাম, ওই দিকে চার্জ ফ্লো করছে। কিন্তু তর্জনী এই দিকেই আছে, যেদিকে চৌম্বক ক্ষেত্র। বৃদ্ধাঙ্গুষ্ঠ নিচের দিকে হয়ে গেল, তার মানে নিচের দিকে ফোর্স ফিল করছে। তাহলে এই অবজেক্টের উপর একটা ফোর্স কাজ করছে, দ্যাট ইজ ডাউনওয়ার্ডস, নিচের দিকে। এবার দেখো, এই চার্জ পার্টিকেলটা ভি ভেলোসিটিতে এদিকে যেতে চাই এক্স অ্যাক্সিস বরাবর, আর মাইনাস ওয়াই অ্যাক্সিসে এদিকে ফোর্স ফিল করছে। তাহলে এর মোশনটা কিন্তু লিনিয়ার হবে না, এর মোশনটা এইভাবে বেঁকে যাবে, এইরকম ভাবে বেঁকে যাবে। ধরো বেঁকে এই পজিশনটাতে আসলো, বি পজিশনে আসলো বা বি বিন্দুতে আসলো। যখন এখানে পৌঁছালো তখন তার ভেলোসিটির অভিমুখটা কোন দিকে, স্পর্শক বরাবর বাইরের দিকটা। কোন একটা পয়েন্টে স্পর্শক বরাবর ভেলোসিটি ডাইরেকশন থাকবে, তো ভেলোসিটি ডাইরেকশন এখন নিচের দিকে, এইটা হচ্ছে ভি ভেলোসিটি ডাইরেকশন। এবার এই বি বিন্দুতে এবার আমি দেখবো যে ওর উপরে ফোর্স তো কাজ করবে, কোন দিকে কাজ করছে। বি বিন্দুতে যে ফোর্সটা কাজ করবে দেখো, আবার সেই ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল নিয়ে নিয়েছি, ফ্লেমিং এর লেফট হ্যান্ড দিয়ে তর্জনীকে রাখবো চৌম্বক ক্ষেত্রের দিকে, মানে এই রকম বোর্ড থেকে বাইরের দিকে। দেখলাম তোমরা দেখতে পাচ্ছ কিনা, বোর্ড থেকে বাইরের দিকে, আচ্ছা মোটামুটি বোঝাই যাচ্ছে। আর তর্জনীকে কোন দিকে রাখবো, দেখো তর্জনী কিন্তু এখন নিচের দিকে থাকবে, কারণ নিচের দিকে চার্জ পার্টিকেলটা যাচ্ছে। তাহলে তর্জনীকে আমি করে দিলাম নিচের দিকে। বৃদ্ধাঙ্গুষ্ঠ কোন দিকে হচ্ছে, দেখো এই দিকটাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই বরাবর বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে, তার মানে এই বরাবর বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে, অর্থাৎ এই দিকে ফোর্স ফিল করছে। তাহলে আবার এর মধ্যে কি হবে, বাঁক ক্রিয়েট হবে, মানে এই আবার এইভাবে ডাইরেকশনটাকে চেঞ্জ করাবে। ডাইরেকশন চেঞ্জ করিয়ে মনে করো এই সমস্ত জায়গায় নিয়ে আসলো, নিয়ে এসে সি বিন্দুতে আবার যদি তুমি অ্যাপ্লাই করো, তুমি দেখবে আবার এই দিক বরাবর ফোর্স ফিল করছে, দিয়ে এইভাবে ঘুরিয়ে দিবে। এরকম করতে করতে তুমি পাবে কি, একটা সার্কুলার মোশন। কি পাবে, একটা বৃত্ত পথে রোটেট করছে, সার্কুলার মোশন পাবে। এবার এই যে সার্কুলার মোশনের মধ্যে ঢুকলো, মানে ও এখন ঘুরতেই থাকবে, ও আর কিন্তু মানে এইখান থেকে রেহাই পাবে না। একবার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পারপেন্ডিকুলারলি পাস করে গেলে ও কি করবে, সার্কুলার পথেই রোটেট করতে থাকবে, বৃত্তাকার পথেই ঘুরতে থাকবে। বোঝাতে পারলাম, বৃত্তাকার পথেই ঘুরতে থাকবে। এই যে বৃত্তাকার পথে ঘুরছে, সেই বৃত্তাকার পথের একটা ব্যাসার্ধ আছে, তো আমরা সেই ব্যাসার্ধটা বের করব, এবং এটা রিয়েল লাইফে অ্যাপ্লিকেশনস আছে। সেই জন্যই আমরা এত কিছু পড়ছি, যে সমস্ত জিনিসগুলো শিখবো, নতুন নতুন নিয়মগুলোকে আমরা শিখবো, সেগুলো তো রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে, না হলে শিখে কি লাভ। রিয়েল লাইফে নিশ্চয়ই কোনো না কোনো কাজ আছে এটার, তো সেটা আমরা পড়বো। তো এই যে বৃত্তাকার পথে ঘুরবে, সেই বৃত্তাকার পথে ঘোরার জন্য তার একটা ব্যাসার্ধ থাকবে নিশ্চয়ই। আমি বলে দিলাম তার যে ব্যাসার্ধটা, সেটা হচ্ছে আর। তুমি ক্লাস 11-এ পড়ে এসেছো বৃত্তীয় গতি চ্যাপ্টারে, যে কোনো চার্জ পার্টিকেল নয়, যে কোনো পার্টিকেল যদি বৃত্তাকার পথে রোটেট করে, তাহলে তার কিন্তু কেন্দ্র বরাবর একটা অভিকেন্দ্র বল কাজ করে। নিশ্চয়ই পড়েছো, যে কোনো কণা যে বৃত্তাকার পথে ঘুরছে, তার কেন্দ্র বরাবর একটা অভিকেন্দ্র মানে সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করবেই করবে। এবং সেই যে সেন্ট্রিপেটাল ফোর্স, অভিকেন্দ্র বল, তাকে আমরা কি নাম দিয়ে থাকি, mv²/r, হোয়ার ভি ইজ দ্য ভেলোসিটি বা স্পিড, যে স্পিড নিয়ে ও বৃত্তপথে ঘুরছে। এমটা হচ্ছে তার ভর, এবং আরটা হচ্ছে ওই বৃত্তপথের ব্যাসার্ধ। করেছিলাম সাইকেলের বৃত্তপথে ঘোরা, গাড়ির বৃত্তপথে ঘোরা, বাঁক নেওয়া, করেছিলাম তো এই সমস্ত জিনিসগুলো। তো ওই সেই ফর্মুলাটা অভিকেন্দ্র বল। আবার আমরা এটাও জানি যে অভিকেন্দ্র বল কিন্তু বাস্তবে কোনো বল নয়, অন্য কোনো বলেরই একটা রূপান্তর। অন্য কোনো বলই এখানে অভিকেন্দ্র বল হিসেবে কাজ করবে। যেমন একটা পাথরকে আমি যদি সুতোয় বেঁধে এইভাবে ঘোরাই, বৃত্তাকার পথে ঘোরাই, তাহলে ওই সুতোর মধ্যে টানটাই হয়ে যাবে অভিকেন্দ্র বল। পৃথিবী সূর্যের চারদিকে বৃত্তাকার পথে ঘুরছে সাপোজ, তাহলে পৃথিবী আর সূর্যের মধ্যে যে মাধ্যাকর্ষণ বল, সেই মাধ্যাকর্ষণ বলটাই হয়ে গেল এখানে অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল আলাদা কোনো বল নেই, কোনো একটা বাস্তব বলেরই রূপান্তর। তো এখানে সেই বলটা কোনটা বলতে পারবে, এখানে সেই অভিকেন্দ্র বল কোনটা, একদমই ঠিক, এখানে সেই অভিকেন্দ্র বলটা হচ্ছে এই যে চৌম্বক বলটা, এই চৌম্বক বলের জন্যই তো রোটেট করছে ও। করছে তো, তো এই সেই চৌম্বক বলটা। তার মানে এটাকে আমি এরকম লিখে দিতে পারি কিনা, কিউ ভি বি। কোনো সমস্যা আছে, আপত্তি আছে, নেই তো, ওকে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে যদি আর বের করতে চাই, আর ইকুয়াল টু পেয়ে যাবো mv/qb। এই ফর্মুলাটাকে মুখস্থ করে নিতে হবে, নিউমেরিক্যাল আছে এটা দিয়ে। আর ইকুয়াল টু mv/qb। ব্যাসার্ধ কি কি বিষয়ের উপর নির্ভর করছে বলো তো,
চার্জ পার্টিকেলটার ভরের উপর নির্ভর করছে, এম এর উপর নির্ভর করছে। আর কিসের উপর নির্ভর করছে? চার্জ পার্টিকেলটা কত বেগে ঢুকেছিল সেই বেগের উপর নির্ভর করছে। চার্জ পার্টিকেলটার চার্জের উপর নির্ভর করছে এবং চার্জ পার্টিকেলটার ম্যাগনেটিক ফিল্ডের উপর, চার্জ পার্টিকেলটা যে ম্যাগনেটিক ফিল্ডে ঢুকেছে সেই ম্যাগনেটিক ফিল্ডের উপর নির্ভর করছে। এত কিছু বিষয়ের উপর নির্ভর করছে ব্যাসার্ধটা। আর ইকুয়াল টু এমভি বাই কিউবি। ঠিকঠাক করেছি দেখে নাও, আর ইকুয়াল টু এমভি বাই কিউবি। ঠিকঠাক করেছি। ওকে, এই হচ্ছে ব্যাসার্ধের রাশিমালা, বা আমি ভেলোসিটিও এখান থেকে বের করতে পারি যে বেগের রাশিমালা কি হবে। বোঝা গেল? আচ্ছা, এত দূর করার পর কি শেষ? তোমাদের মনে হবে অনেক কিছু হয়ে গেছে, আবিষ্কার করা আর কিছু করার দরকার নেই। আরো আছে, ধীরে ধীরে দেখো। আর বের করার পর আমি এখান থেকে টাইম পিরিয়ড বের করতে পারি। কাকে বলে টাইম পিরিয়ড? কোনো একটা কণা বৃত্তপথে ঘুরছে, তাহলে এই বৃত্তপথে একটা পাক পূর্ণ আবর্তন ঘোরার জন্য যে সময়টা নেবে তাকেই বলবো আমরা পর্যায়কাল, টাইম পিরিয়ড। ফ্যান যখন বৃত্তপথে ঘোরে তখন একটা ফ্যানের একটা পাক ঘোরার জন্য যে সময়টা, সেটা হলো পর্যায়কাল। যেমন পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে ঘুরছে, তার মানে ওটা হলো তার পর্যায়কাল। তো পর্যায়কাল মানে সেই সময়টা যেটা একটা পুরো বৃত্তপথে ঘুরতে সময় নেবে। এবার এই তো ঘুরছে এই পুরো বৃত্তপথটাতে, তাই তো? এই বৃত্তপথটাতে ঘুরছে, এইরকম ভাবে ঘুরছে। তো এই বৃত্তপথটাতে ঘোরার জন্য ওর পর্যায়কাল আমরা কি করে বের করব? দেখো, সময় বের করার নিয়মটাই হচ্ছে ওপরে দূরত্ব আর নিচে বেগ যদি কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট স্পিডে যদি চলে, ওপরে দূরত্ব নিচে বেগ। খেয়াল করো, পুরো একটা বৃত্তপথ ঘুরতে গেলে এই যে দূরত্বটা কভার করে সেই দূরত্বটা কি সার্কামফারেন্স না? পরিধি না? পরিধি দূরত্ব, মানে টোটাল পরিধিটাকে অতিক্রম করেছে, অর্থাৎ 2 পাই আর পরিধি অতিক্রম করেছে। আর কত বেগ নিয়ে ঘুরছে? ভি বেগ নিয়ে ঘুরছে। কত বেগ নিয়ে ঘুরছে? ভি বেগ নিয়ে ঘুরছে। টি ইকুয়াল টু 2 পাই আর বাই ভি। বোঝা গেল? এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই? ওকে, এবার আমরা এখানে আর এর ভ্যালু অলরেডি বের করে রেখেছি, এমভি বাই কিউবি। তো আর এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই 2 পাই বাই ভি, আর আর এর জায়গায় যদি বসিয়ে দিই এমভি বাই কিউবি, তাহলে কি পাবো একটা জিনিস দেখো। টি ইকুয়াল টু আমরা পাবো 2 পাই এম ডিভাইডেড বাই কিউবি। কি পেলাম? টি এর মানটা 2 পাই এম বাই কিউবি। টাইম পিরিয়ড কি পেলাম দেখতে পাচ্ছ? 2 পাই এম বাই কিউবি। কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে টাইম পিরিয়ড? মাসের উপর ডিপেন্ড করছে, চার্জের উপর ডিপেন্ড করছে এবং ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করছে। মাস, চার্জ, ম্যাগনেটিক ফিল্ড। রেডিয়াসের উপর ডিপেন্ড করছে না? আর আছে? করছে না। ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না? ভি আছে? করছে না। বোঝা গেল? এই সমস্ত বিষয়গুলোর উপর টাইম পিরিয়ড নির্ভর করে আছে। তুমি চাইলে এখান থেকে কিউবি কে সরাতে পারো, কিউবি সরিয়ে এমভি বাই আর বসিয়ে দিতে পারো, দিয়ে তুমি দেখতে পারো মাস ভি আর কিভাবে ডিপেন্ড করছে। তো ডিপেন্ডেন্সিটা ফর্মুলার উপর, কোন ফর্মুলা তুমি দরকার পড়ছে সেই ফর্মুলা দিয়ে তুমি করবে। টি ইকুয়াল টু 2 পাই এম বাই কিউ। টাইম পিরিয়ড পেয়ে গেলাম তো, এটা মনে রেখো, আবার কাজে লাগবে এটা পরে। আচ্ছা, টাইম পিরিয়ড যখন আমরা পেয়ে গেলাম তখন এখান থেকে কম্পাঙ্কও বের করতে পারি। মনে আছে কম্পাঙ্ক কি করে বের করতে হয়? 1 বাই টাইম পিরিয়ড, মানে 1 সেকেন্ডে কতবার রোটেট করছে বা 1 সেকেন্ডে কতবার ভাইব্রেট করছে, দ্যাট ইজ কল্ড কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি এন মানে 1/t, আর 1/t যদি বের করি কি পাবো এখান থেকে? কিউবি বাই 2 পাই এম। এটা হচ্ছে কম্পাঙ্ক, চাপের কিছু নেই। দেখো, একটা সমস্যা হতে পারে যে আমারও যে সমস্যাটা হয় মাঝে মাঝে, যে টাইম পিরিয়ড আর কম্পাঙ্ক দুটোর মধ্যে কোনটা ওপরে, 2 পাই এম ওপরে নাকি কিউবি ওপরে, গুলিয়ে যায়, কিন্তু বারবার ইউজ করতে করতে গুলিয়ে যায়। তো আমি কিভাবে মনে রেখেছি আমার এই সমস্যাটা যখন হচ্ছিল, আমি জানি টাইম পিরিয়ড বের করতে গেলে ওপরে দূরত্ব বসাতেই হবে, দূরত্ব মানে এই ক্ষেত্রে পরিধি বসাতেই হবে, আর পরিধিতে 2 পাই আর আসবে, তার মানে ওপরে 2 পাই এমই হবে টাইম পিরিয়ডের ক্ষেত্রে। এটা আমার মনে রাখার ঠিক, চাইলে তোমরা ওইভাবে মনে রাখতে পারো। বোঝা গেল নিশ্চয়ই? কোনো সমস্যা আছে এত দূর পর্যন্ত? কি বের করলাম? একটা চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডে লম্বভাবে ঢুকে যায় তাহলে সে আর বাঁচতে পারবে না, সে রেহাই পাবে না। সে কি করবে? বৃত্তাকার পথে রোটেট করতে থাকবে। কোন ফোর্সের জন্য রোটেট করবে? কিউ ভি ভি, এই চৌম্বক বলের জন্য কাজ করবে এবং সেটা অভিকেন্দ্র বল হিসেবে কাজ করবে। রেডিয়াস যদি আর হয়, এখান থেকে আর এর ভ্যালুটা পেয়ে যাবো এমবি বাই কিউবি। আর পেয়ে গেছি মানে এখান থেকে টাইম পিরিয়ড পেয়ে যাবো টি 2 পাই এম বাই কিউবি। টাইম পিরিয়ড পেয়েছি মানে ফ্রিকোয়েন্সিটাও পেয়ে যাবো। বোঝাতে পারলাম? কোনো সমস্যা আছে এতদূর পর্যন্ত? নেই তো? এবার তুমি এখান থেকে প্রশ্ন তোমাকে দিতেই পারে যে আর কি কি বিষয়ের উপর নির্ভর করে? আর মাসের উপর নির্ভর করে, ভেলোসিটির উপর নির্ভর করে, কিউ এর উপর নির্ভর করে, বি এর উপর নির্ভর করে। অনেক সময় দেবে যে আধান বাই ভর অনুপাত এর উপর কিভাবে নির্ভর করে। আধান বাই ভর অনুপাত মানে হচ্ছে কিউ বাই এম। যখন আমরা চার্জ চার্জ পরিমাপ করতে পারিনি, যেই সময়টাতে আমরা চার্জ পরিমাপ করতে পারতাম না, ইলেকট্রনের আধান, প্রোটনের আধান এগুলো জানতাম না, সেই সময় কিউ বাই এম রাশিটা খুব প্রচলিত ছিল। এটাকে বলা হয় আধান বাই ভর অনুপাত। যে এই আধান বাই ভর অনুপাতের রেসপেক্টেও কখনো কখনো জানতে চাইতে পারে। তো তুমি এই আরটাকে এরকম লিখতে পারো না? এই আরটাকে এরকম লিখতে পারো তো,
যে আর মানে হচ্ছে ভি বাই কিউ বাই এম ইন্টু বি, জাস্ট এমটাকে নিচে নিয়ে চলে গেলাম। তা আমরা আধান বাই ভর অনুপাতের উপর কিভাবে নির্ভর করছে, ব্যস্ত অনুপাতে নির্ভর করছে। এরকমও কখনো কখনো দিয়ে দিতে পারে। যখন আমাদের থিওরিটিক্যাল প্রশ্ন হতো তখন এই সমস্ত জিনিসগুলো আসার চান্স ছিল, বাট এখন তো এমসিকিউ, জেনে রাখো জাস্ট, অতটাও চাপের কিছু নেই, জেনে রাখো। তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম নিশ্চয়ই, কারো কোনো সমস্যা নেই এতদূর পর্যন্ত? এইটা দিয়ে কিন্তু অনেক প্রবলেম থাকে। আমি একটা প্রবলেম তোমাদেরকে দিচ্ছি, করো, একটা প্রবলেম আগে করে নাও, তারপরে বাকি পার্টটাতে যাচ্ছি। তোমরা তোমাদের বইয়ে বের করো 371 পেজ। 371 পেজে উদাহরণ 2, পজ করো, 371 পেজ বের করো, তারপরে উদাহরণ 2 নাম্বারটা পড়ে নাও, পড়ে নিয়ে তারপরে সলিউশনটা দেখো। আগেই দেখতে যেও না, আগে কোশ্চেনটা পড়ে নাও, না তো বুঝতে পারবে না। বলা হয়েছে যে একটা ইলেকট্রন ভর দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, বেগও দেওয়া আছে। এই বেগে একটা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে থাকে, চৌম্বক ক্ষেত্রটির মান কত? তাহলে একটা চার্জ পার্টিকেলের কথা বলেছে, উদাহরণ 2, এক্সাম্পল 2, 371 পেজ। ঠিক আছে, একটা চার্জ পার্টিকেল যার মাস দেওয়া আছে 9.1 ইন্টু 10⁻³ কেজি, যার চার্জ দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। ইলেকট্রন যেহেতু, তাহলে মাইনাস চার্জ হবে, মাইনাসটা নিয়ে আমরা কাজ করছি না, মাইনাসের জন্য শুধু ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। আমি বলে রাখি, এখানে যে চার্জ পার্টিকেলের কথা বলেছি আর ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের যে ডাইরেকশনের কথা বলেছি, সেটা পজিটিভ চার্জ পার্টিকেলের জন্য বলেছি। নেগেটিভ চার্জ পার্টিকেলের জন্য ঠিক উল্টো ঘটনা হবে, পজিটিভের জন্য যেদিকে হবে নেগেটিভের জন্য ঠিক তার উল্টো দিকে হয়ে যাবে। ঠিক আছে, শুধু এইটুকুই ডিফারেন্স, বাকি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো তো একই জিনিসই হবে। তাহলে একটা ইলেকট্রনের চার্জ দেওয়া আছে, আমি শুধু ম্যাগনিটিউডটা লিখলাম। ইলেকট্রনটার ভেলোসিটি দেওয়া আছে, কত ভেলোসিটি নিয়ে প্রবেশ করেছে? 10⁶ মিটার পার সেকেন্ড, 10⁻⁶ মিটার পার সেকেন্ড। কিভাবে প্রবেশ করছে? পারপেন্ডিকুলারলি। চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। তো না বলে দিক যে পারপেন্ডিকুলারলি ঢুকেছে, আমি বুঝতে পারছি পারপেন্ডিকুলারলি ঢুকেছে, তার কারণ বৃত্তপথে ঘুরেছে। তো বৃত্তপথে কখন ঘুরবে? যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, সাইন 90 ডিগ্রি, তোমরা বৃত্তপথে ঘুরছে। তো এখানে ব্যাসার্ধ 8টাও দেওয়া আছে, 10 সেন্টিমিটার, মানে 10/100 মিটার, দ্যাট ইজ 1/10 মিটার, এটা দেওয়া আছে, এতদূর পর্যন্ত দেওয়া আছে। আর তোমার কাছে জানতে চেয়েছে চৌম্বক ক্ষেত্রটির মান কত, মানে বি এর ভ্যালু জানতে চেয়েছে। তো তুমি এখান থেকে বুঝতেই পারছো যে এগুলোকে নিয়ে কোন ডেটাটাকে তৈরি করা যেতে পারে। একটাই ফর্মুলা, সেটা হচ্ছে আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি, আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি। এখান থেকে বি বের করতে হবে, দেয়ার ফর বি ইকুয়াল টু এম ভি বাই কিউ আর, ভ্যালুগুলো বসিয়ে দেবো, ক্যালকুলেশন করে নেব। বুঝতে পারলে? তোমাদের এমসিকিউতে এমনভাবেই সংখ্যাগুলোকে দেবে যেন ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, 1.6 10⁻⁻19, আর আর এর ভ্যালু কত দেওয়া ছিল? 1/10। এই তো বিষয়, অ্যাপ্রক্সিমেশন করবে, 91/16 ধরে নেবে এটাকে। আর ওগুলো তো 10-এর খেলা সব, 10গুলোর পাওয়ারে কি হচ্ছে দেখা যাবে। আর 91/16, 5 × 80, 6 × 96, তাহলে 5 পয়েন্ট সামথিং কিছু আসবে। মানতে পারছো? দেখো আমি ক্যালকুলেশনও করে দেখিয়ে দিচ্ছি তোমাকে। এটা 91/16 থাক, এখানে 10⁻⁻31, 31, আর এখানে 10⁻6, আর একটা চলে গেল 7 হয়ে গেল, এটাও তো উপরে উঠবে 7। তাহলে যদি এখান থেকে 31 থেকে 7 বাদ দিয়ে দাও, কত থাকবে? -24, -24, আর এখানে আবার -19, তার মানে -5 থাকছে উপরে, 10⁻⁻5 থাকছে। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আর এই যে 91/16 আছে, আমি এটা বুঝতে পারছি 5 × 80 করে 5 পয়েন্ট সামথিং কিছু হবে, ইন্টু 10⁻⁻5 হবে। আমি বাকিটা অপশন দেখে ডিসাইড করে নেবো, ভাগ করার দরকারই নেই। আর যদি খুব কাছাকাছি থাকে তখন তো ভাগ করে দেখেই নেব। ঠিক আছে, তো এটা বইয়ের অপশন অনুযায়ী। আচ্ছা, বইয়ে 5.6 10⁻⁻5 আছে, 2.8, 2.8 তো হবেই না, আর 5.6 10⁻⁻6 আছে। তো বুঝতেই পারছি 10⁻⁻5, তাহলে এটা ভাগ করলে 6ই হবে, ভাগ করার প্রয়োজনই পড়লো না। এমসিকিউ প্যাটার্নে অঙ্ক এরকম ভাবেই করতে হয়, ক্যালকুলেশন করার দরকারই পড়বে না যদি একটু দিমাগ খাটানো যায়। একটু যদি বুদ্ধি দিয়ে অঙ্কগুলো করো, দেখবে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন পড়ছেই না। বোঝাতে পারলাম এত দূর পর্যন্ত? আর ইকুয়াল টু এমভি ফর্মুলা ইউজ করে কিভাবে প্রবলেম করতে হয় বুঝতে পারলে তো? ওকে। আচ্ছা, তোমরা ওই 370 পেজে যে উদাহরণ 1 আছে ওটা দাগিয়ে নাও, ওটা বাড়িতে তোমরা নিজেরা করবে, তোমাদের কাজ থাকবে। ঠিক আছে, ওকে। এবার আমি একটু নেক্সট কনসেপ্টে যাই, এটাকে আরেকটু ইলাবোরেট করার চেষ্টা করি, আরেকটু এক্সপ্যান্ড করার চেষ্টা করি।